আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে সরকার ও রাজনীতি ইউকে, ইউএসএ, ফ্রান্স এই কোর্সটির যে টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী। তোমরা সবাই জানো যে ফরাসি প্রজাতন্ত্র বা ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র বা তাদের যে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান রচনা করার পরে ফরাসি শাসন ব্যবস্থায় সংসদীয় সরকার ব্যবস্থার সাথে সাথে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এই উভয় ধরনের সরকার ব্যবস্থার একটি সংমিশ্রণ আমরা ফরাসি সংবিধানে, পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আমরা দেখতে পাই। কিংবা আমরা অনেক সময় তাকে বলি যে সেখানকার যে পরিবর্তিত শাসন ব্যবস্থার সাথে এই উভয় মডেলের যে একটি সংমিশ্রণ, এটি বিশ্বের অন্যান্য দেশে দেখা আসলে এটি এক ধরনের বিরল ঘটনা। এবং উভয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের মধ্যে ক্ষমতা বিভাজনের মাধ্যমেই ফরাসি বা ফ্রান্সের যে শাসন বিভাগ সেটি রচিত হয়েছে। তো পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে ফরাসি রাষ্ট্রপতিকে সর্বাধিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এর আগে ফ্রান্সের চতুর্থ সংবিধান বা চতুর্থ প্রজাতন্ত্রের সংবিধান পর্যন্ত দেখা যেত যে শুধুমাত্র ফরাসি প্রজাতন্ত্রের যে রাষ্ট্রপতি তার নামে মাত্র ক্ষমতা তাকে প্রদান করা হয়ে থাকতো। কিন্তু পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান রচনা করার পরে দেখা গেল যে পূর্ববর্তী যে নিয়ম ছিল, যে রাষ্ট্রপতি সেই সময় ছিল শুধুমাত্র নিয়মতান্ত্রিক একটি রাষ্ট্রপ্রধান। তো এই নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থেকে ফরাসি রাষ্ট্রপতিকে সর্বাধিক ক্ষমতা প্রদান করা হয়। এবং দেখা গেল যে ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকে অনেক ক্ষেত্রে কিন্তু সে আরও অনেক বেশি ক্ষমতা প্রদর্শন করে থাকে। তো ফ্রান্সের এককালীন প্রেসিডেন্ট ছিল দ্য গল। তো দ্য গলের সময় সর্বপ্রথম পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান রচনা করা হয়। এবং এর আগ পর্যন্ত দেখা যেত যেহেতু রাষ্ট্রপতি ছিল শুধুমাত্র নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, তো স্বাভাবিকভাবে শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যেত। তো এজন্যই এই শাসন কাঠামোকে নতুনভাবে পুনর্বিন্যাস করে এবং ফরাসি শাসন বিভাগকে সবচেয়ে বেশি ক্ষমতা প্রদান করার জন্যই পরবর্তীতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয়। এবং পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে একটি নতুন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটি হচ্ছে গিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতিকে সর্বাধিক ক্ষমতা প্রদান করার মাধ্যমে। আমরা জানি যে বর্তমান বিশ্বে অন্যতম একটি শক্তিশালী দেশ এবং একবিংশ শতাব্দীর পুঁজিবাদী শাসন ব্যবস্থার একটি শক্তিশালী দেশ হিসাবে ফ্রান্স বিশ্ব বা আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে আছে। এবং পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান প্রণেতাগণ এই শাসন ব্যবস্থাটাকে আরও বেশি ক্ষমতাসীন বা আরও বেশি ক্ষমতার ব্যবহারটাকে আরও বেশি পরিমাণে করে নেওয়ার জন্যই রাষ্ট্রপতির হাতে সর্বাধিক ক্ষমতা প্রদান করা হয়। 1958 সালে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের যে মূল সংবিধান, সেই মূল সংবিধানে দেখা যেত যে ফ্রান্সের রাষ্ট্রপতির যে নির্বাচন সেটি তখন পরোক্ষ পদ্ধতি নির্বাচনের মাধ্যমে করা হয়। এতে 81,764 জন নির্বাচককে নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠন করা হতো এবং তাদের কর্তৃক ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হতেন। তো এতে এই
যে একটি সংস্থা ছিল সেটাকে বলা হতো হচ্ছে গিয়ে মহানির্বাচক মণ্ডলী। তো পরবর্তীতে দ্য গলপন্থীদের এর চাপের মুখে দ্য প্রেসিডেন্ট দ্য গল 1962 সালে ফ্রান্সের যে সংবিধান সেটির সংশোধনী প্রস্তাব আনয়ন করেন এবং এতে দেখা গেল যে ফ্রান্সের যে রাষ্ট্রপতি নির্বাচনের যে মূল পদ্ধতি সেটি একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাই এবং এই ব্যবস্থার অধীনে 1965 সালে সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং রাষ্ট্রপতি হতে হলে ফ্রান্সের রাষ্ট্রপতি হতে হলে একজন ব্যক্তিকে নিরঙ্কুশ ভোট তাকে পেতে হবে। এছাড়া কোনো ব্যক্তি যদি নিরঙ্কুশ বা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় তখন সর্বাধিক ভোট প্রাপ্ত দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীতে দ্বিতীয় ব্যালটের মাধ্যমে আবার ভোট গ্রহণ করা হয় এবং এভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। পূর্বে একসময় ছিল পঞ্চম সংবিধান প্রণয়নের পূর্ব পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতির মেয়াদকাল ছিল 7 বছর, কিন্তু পরবর্তীতে সংবিধানের 7 নং অনুচ্ছেদের সংশোধনীর মাধ্যমে আমরা রাষ্ট্রপতির যে মেয়াদ সেটি পরবর্তীতে আমরা কমিয়ে সেটিকে দেখি যে 5 বছরে আনয়ন করা হয় এবং এই সময় শেষ হবার আগেই চাইলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো গুরুতর রাষ্ট্রবিদ্রোহ বা অসদাচরণের কোনো অভিযোগ আনা হয়। এছাড়া একজন ব্যক্তি চাইলে যতবার ইচ্ছা ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারেন, কারণ এ সম্বন্ধে কোনো নীতিমালা বা ফ্রান্সের সংবিধানে উল্লেখ করা নেই। এজন্য একজন রাষ্ট্রপতি চাইলে একাধিকবার বা দুইয়ের অধিকবার বা ততোধিকবার ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন যেহেতু এক্ষেত্রে কোনো পর্যাপ্ত কোনো বিধিনিষেধ বা নীতিমালা আমরা দেখি না। যেহেতু এখন আমরা জানি যে ফ্রান্সের যে রাষ্ট্রপতিকে অত্যাধিক ক্ষমতা প্রদান করার মাধ্যমে পুঁজিবাদী শাসন ব্যবস্থার একজন একনিষ্ঠ শাসক হিসেবে ফ্রান্সের রাষ্ট্রপতিকে সম্মান প্রদর্শন করা হয়েছে। এজন্য আমরা জানি যে বিশ্বের প্রত্যেকটি দেশের শাসন ব্যবস্থা 3টি বিভাগ আছে, একটি আইন বিভাগ, একটি শাসন বিভাগ এবং একটি বিচার বিভাগ। তো ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে শাসন বিভাগ বলতে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রপতি এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফ্রান্সের শাসন বিভাগ গঠিত হয় এবং এই ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট এবং রাষ্ট্রপতি এই 3টি সংমিশ্রণে ফ্রান্সের শাসন বিভাগ বা ফ্রান্সের শাসন কাঠামোটা রচিত হয়ে আছে। তো এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু আমরা জানি যে এতক্ষণ তোমরা বুঝলে যে ফ্রান্সের প্রেসিডেন্টকে কাছে যেহেতু নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে, এখন ফ্রান্সের প্রেসিডেন্টের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী কী নতুন ক্ষমতা এবং কার্যাবলী সে প্রয়োগ করতে পারবে সেই বিষয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে ফ্রান্সের প্রেসিডেন্টের একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং তার পদচ্যুতি সংক্রান্ত একটি বিশেষ ক্ষমতা। যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী তাকে নিযুক্ত করতে পারবেন এবং চাইলে প্রধানমন্ত্রীর যদি কোনো অসদাচরণ বা কোনো গুরুতর কোনো অপরাধে উনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনি চাইলে প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারবেন এবং প্রধানমন্ত্রী নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির একটি স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। এর অর্থ হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট চাইলে তার নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন এবং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর একটি জবাবদিহিতা, সেই জবাবদিহিতা রাষ্ট্রপতির কাছে সেটি বর্তায়। তো এরপরে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করা ছাড়াও
রাষ্ট্রপতি আরও তার বিশেষ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে আরও ফ্রান্সের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গকে চাইলে তাদেরকে নিয়োগ প্রদান করতে পারেন এবং চাইলে একই সাথে তাদেরকে অপসারণও করতে পারবেন। তারা হচ্ছে গিয়ে ফ্রান্সের বিভিন্ন সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত, এছাড়া হচ্ছে গিয়ে রাষ্ট্রের কাউন্সিলর বৃন্দ, এছাড়া সরকারের দপ্তরের বিভিন্ন সম্পাদক, কোর্ট অফ অ্যাকাউন্টস প্রভৃতি এই সকল যে রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তি তাদেরকে ফ্রান্সের রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ প্রদান করার সাথে সাথে একই সাথে তাদেরকে অপসারণ করার সংক্রান্ত কিন্তু দায়িত্ব ফ্রান্সের রাষ্ট্রপতির কাছেই কিন্তু বর্তায়। তো এরপরে হচ্ছে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বিচার বিভাগের যিনি উচ্চতর সভার যিনি সভাপতি মণ্ডলী তাদেরকে নিয়োগ প্রদান করবেন এবং এভাবে ইনি আরও 9 জন সদস্যকে বিচার বিভাগের তিনি বিচার কার্য সম্পাদনের জন্য তিনি নিয়োগ প্রদান করতে পারবেন। এছাড়া তিনি সাংবিধানিক পরিষদের সভাপতি সহ এছাড়া তিনি 3 জন ব্যক্তিকে তিনি নিয়োগ প্রদান করতে পারবেন। এছাড়া কোনো বিচারক যদি রাষ্ট্রের কোনো বিচার কার্য সম্পাদন করতে ব্যর্থ হয় তাদেরকে তিনি অপসারণও করতে পারবেন। এছাড়া সংবিধান অনুসারে রাষ্ট্রের কোনো অপরাধীকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতাও যেমন রাষ্ট্রপতির রয়েছে, ঠিক একই সাথে কোনো ব্যক্তিকে তার দণ্ডে দণ্ডিত করার যে অধিকার সেটিও কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতির একটি নিরঙ্কুশ একটি অধিকার, সেটি আমরা দেখতে পারি। তিনি সাধারণত ফ্রান্সের রাষ্ট্রপতি ব্যক্তিগত বিচার বিবেচনার দ্বারা পরিচালিত হয়ে থাকেন, যে ফ্রান্সের রাষ্ট্রপতি তার নিজস্ব ব্যক্তিগত অভিমত এবং ব্যক্তিগত ইচ্ছার দ্বারাই কিন্তু ফ্রান্সের বিচার বিভাগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং এই যে বিচার কার্যক্রমটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত হয়। এছাড়া জাতীয় আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার সাথে সাথে জাতীয় মর্যাদা রক্ষা এবং জাতীয় স্বাধীনতা প্রভৃতি সংরক্ষণের ব্যাপারে, রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখার ব্যাপারে ফ্রান্সের রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতির আইন সংক্রান্ত কিছু ক্ষমতা আমরা অনেক সময় প্রয়োগ করে থাকি। অনেক সময় ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্সের যে উভয় কক্ষ, আমরা জানি ফ্রান্সের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং ফ্রান্সের উভয় কক্ষে বাণী প্রেরণ করতে পারেন এবং এই বাণী তিনি তার নিজস্ব বিচার বিবেচনার মাধ্যমে তিনি দিয়ে থাকেন। এছাড়া দেখা যায় যে ফ্রান্সের উভয় কক্ষে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তার বাণী প্রেরণ করা বাধ্যতামূলক। এছাড়া তিনি বিভিন্ন যে সাংবিধানিক আইন যে কোনো আইনের বৈধতা বিচার করবার জন্য রিট করতে পারেন। এছাড়া বিভিন্ন সাংবিধানিক আইনগুলো যথার্থ হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি সাংবিধানিক পরিষদের মতামত চাইতে পারেন এবং সে অনুযায়ী ফ্রান্সের রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনায় শাসন বিভাগের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়া আরেকটি বিশেষ ক্ষমতা যেটি ফ্রান্সের রাষ্ট্রপতি পেয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে ফ্রান্সের সংবিধানে আছে যে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্সের পার্লামেন্টে পাশকৃত কোনো বিলকে পুরোপুরিভাবে তিনি বাতিল করতে পারবেন না। এই ক্ষেত্রে তিনি এক ধরনের ভেটো প্রদান করতে পারেন এবং সেই ভেটোটাকে বলা হয় স্থগিত ভেটো, এবং এই ভেটো হলো সাময়িকভাবে ক্রিয়াশীল একটি ভেটো। তিনি সাধারণভাবে ভেটো প্রদান করার মাধ্যমে পুরোপুরিভাবে একটি বিলকে বাতিল করতে পারে না, শুধুমাত্র একটি বিলের কিছু অংশ পরিবর্তন বা আমরা অনেক সময় দেখি যে তার একটি অংশ বিশেষ পুনর্বিবেচনার জন্য তিনি প্রদান করে থাকেন বা অনেক সময় আদালতকে রাষ্ট্রপতি অনুরোধ করতে পারবেন।
এছাড়া দেখা যায় যে ফ্রান্সের রাষ্ট্রপতির গণভোট সংক্রান্ত কিছু বিশেষ ক্ষমতা আছে এবং তা এই গণভোট সংক্রান্ত যেটি ক্ষমতা সেটি তার ব্যক্তিগত ইচ্ছাধীন এবং ফ্রান্সের রাষ্ট্রপতি তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমেই সরকার এবং 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 আইনসভার যে কোনো প্রস্তাবকে অগ্রাহ্য করতে পারেন এবং সংবিধানের 11 নং ধারা অনুযায়ী আমরা দেখি যে রাষ্ট্রপতি তার নিজস্ব তত্ত্বাবধানে যে কোনো সন্ধি অনুমোদন এবং তার কমিউনিটি চুক্তি সংক্রান্ত যে কোনো চুক্তি বা বিল উভয় পক্ষের যে কোনো প্রস্তাব চাইলে রাষ্ট্রপতি গণভোটের মাধ্যমে সেটি কিন্তু পেশ করতে পারবেন। এছাড়া আমরা জানি যে সংবিধানের 12 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ফ্রান্সের জাতীয় সভাকে চাইলে যে কোনো সময় তার বিশেষ ক্ষমতা বলে অনেক সময় ভেঙে দিতে পারবেন এবং পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী আমরা দেখি যে জাতীয় সভায় পাশকৃত কোনো বিলের মালিক যেমন হচ্ছে রাষ্ট্রপতি। এছাড়া রাষ্ট্রপতি তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে অনেক সময় বিভিন্ন প্রস্তাব জাতীয় সভাতে সে নাকচ করতে পারবেন। যদিও বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যৌথ আলোচনার মাধ্যমে এই সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কিন্তু তারপরও দেখা যায় যে ফ্রান্সের রাষ্ট্রপতি যেহেতু সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, এজন্য এই দুটি কক্ষে সভাপতি মণ্ডলীর পরামর্শ ক্রমে অনেক সময় এই বিষয়টি যে বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে নিতান্তই আমরা দেখি যে নিয়মতান্ত্রিক উপায়ের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া ফ্রান্সের রাষ্ট্রপতি রাষ্ট্রে যে কোনো জরুরি অবস্থা জারি করতে পারেন। সংবিধানের 16 নং অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রের যে কোনো গুরুতর অবস্থায় জরুরি অবস্থা সংক্রান্ত একটি বিশেষ ক্ষমতা যেটি রাষ্ট্রপতি অনেক সময় প্রয়োগ করে থাকেন এবং দেশে যদি প্রকৃত অর্থেই জরুরি অবস্থার আসলে উদ্ভব হয়ে থাকে বা যদি হওয়ার মতো পরিস্থিতি ঘটে থাকে তাহলে যথাযথ মোকাবেলার সাপেক্ষে রাষ্ট্রপতি তার প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে বা সিনেট এবং বা জাতীয় সভার সভাপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত যে একটি বিশেষ ক্ষমতা সেটি ফ্রান্সের রাষ্ট্রপতি জারি করে থাকেন। এছাড়া সংবিধান সংশোধনী সংক্রান্ত কিছু ক্ষমতা আমরা দেখি, যেহেতু হচ্ছে ফ্রান্সের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের অভিভাবক রাষ্ট্রপতি যাতে সংবিধানের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন সেজন্য সংবিধানে একটি অন্যতম একটি অনুচ্ছেদ রচিত হয়েছে এবং এর ধারা অনুযায়ী ফ্রান্সের রাষ্ট্রপতির অন্যতম কাজ হচ্ছে জনগণ যাতে সংবিধান মেনে চলে সেই বিষয়ে একটি নিশ্চয়তা প্রদান করা এবং এই সংক্রান্ত যে সংবিধানের বিধিবিধানগুলো বা সংবিধানের নিয়ম নীতিগুলো পুরোপুরিভাবে রাষ্ট্রে পালিত হচ্ছে কিনা সে বিষয়ে যে একটি যথাযথ ভূমিকা পালন করার যে একটি ব্যবস্থা আমরা দেখি সেটি ফ্রান্সের রাষ্ট্রপতি করে থাকে। এছাড়া আমরা জানি যে ফ্রান্সের রাষ্ট্রপতি অনেক সময় সামরিক ভূমিকায় আমরা অবতীর্ণ হতে থাকি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান এবং সংবিধানের 13 নং ধারা অনুযায়ী আছে যে তিনি তার পদস্থ সরকারি সামরিক কর্মচারীদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত পরিষদ গঠন এবং এর অধিবেশনের তিনি সভাপতিত্ব করে থাকেন। এছাড়া ফ্রান্সের রাষ্ট্রপতি অনেক সময় মধ্যস্থতাকারীর ভূমিকায় আমরা অবতীর্ণ হতে দেখি যে রাষ্ট্রপ্রধানের আসনে উপদিষ্ট হবার জন্য অনেক সময় মধ্যস্থতাকারী হিসেবে একটি বিশেষ ভূমিকা পালন করে থাকেন। ফলে
ফলে দেখা যায় যে একমাত্র অনেক সময় সংবিধানের রক্ষক এবং এই রক্ষক হবার জন্য সে তার পদমর্যাদার অধিকারী, তার সাথে আর কেউ নেই। তো এজন্য সংবিধান রক্ষার্থে তিনি এমন কোনো যে কাজই করুন না কেন কেউ তার বিরোধিতা করতে পারে না। তো এজন্য যেহেতু ফ্রান্সের সংবিধানের একটি বিশেষ অনুচ্ছেদে ফ্রান্সের রাষ্ট্রপতিকে সংবিধানের রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এজন্যই দেখা যায় যে স্বাভাবিকভাবে এই রাষ্ট্রের এই জনসাধারণ এবং প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতিকে একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় তাকে অবতীর্ণ হতে দেখা যায়। এছাড়া ফ্রান্সের যে মন্ত্রিসভা সেটির একমাত্র নিয়ন্ত্রণকারী হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি। তো অনেক সময় দেখা যায় যে মন্ত্রিসভা যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা যেহেতু ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন, তো এজন্যই স্বাভাবিকভাবে ফ্রান্সের যারা মন্ত্রিসভার সদস্য হবে তারাও সরাসরি ফ্রান্সের রাষ্ট্রপতির তার নিজস্ব ক্ষমতার বলেই তারা নির্বাচিত হয়ে থাকেন। এবং এক্ষেত্রে দেখা যায় যে ফ্রান্সের যে রাষ্ট্রপতির যেই সিদ্ধান্তগুলো তিনি সেই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন এবং সিদ্ধান্তগুলো তিনি ভেটো দিতে পারেন। এবং ফ্রান্সের রাষ্ট্রপতি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন এবং অনেক সময় প্রধানমন্ত্রীর পক্ষে দ্বিধাহীনভাবে তিনি প্রশাসন কার্য পরিচালনার কাজে আমরা অনেক সময় রাষ্ট্রপতিকে পেয়ে থাকি। তো রাষ্ট্রপতি এভাবে যে ফ্রান্সের যে একটি বিশেষ ক্ষমতার বলে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রী মনোনয়ন করার থেকে ফ্রান্সের যাবতীয় যে প্রশাসন ব্যবস্থা বা শাসন বিভাগের একটি একক নিয়ন্ত্রণকারী ব্যক্তিতে রাষ্ট্রপতি অবতীর্ণ হয়ে থাকেন। তো এই যে ফ্রান্সের যে রাষ্ট্রপতি তার যে ক্ষমতা এবং তার যে কার্যাবলী, তার যে একনিষ্ঠ যে একটি কার্যাবলী, তো এজন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে অনেক সময় জাতির পথপ্রদর্শকের ভূমিকায় তিনি অবতীর্ণ হন। যেহেতু সংবিধানে রাষ্ট্রপতিকে একটি নিরঙ্কুশ ক্ষমতা প্রদান করা হয়েছে, এজন্য ফ্রান্সের সমগ্র জাতির তিনি একটি পথপ্রদর্শক এবং রাষ্ট্রের কোনো আর্থসামাজিক সমস্যা বা রাজনৈতিক সমস্যা নির্বাচনের ক্ষেত্রে বা তাদেরকে পথ প্রদর্শনের ক্ষেত্রে ফ্রান্সের মর্যাদাকে তুলে ধরার কাজে একমাত্র রাষ্ট্রপতিকে একটি বিশেষ ভূমিকায় তিনি পালন করে। এছাড়া ফ্রান্সের বিভিন্ন বিপদ বা কোনো সংকটে ফরাসি জাতিকে তিনি পরিচালিত করে থাকেন এবং যে কোনো সংকটকালীন অবস্থাকে মোকাবেলা করার জন্য ফ্রান্সের জনসাধারণ ফ্রান্সের রাষ্ট্রপতির কাছেই তারা ভরসার একটি জায়গা তারা পেয়ে থাকেন। এবং যেহেতু ফ্রান্সের সমুদয় শাসন কাঠামো পুরোপুরি ফ্রান্সের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হয়ে থাকে, তো এজন্যই আমরা দেখি যে ফ্রান্সের রাষ্ট্রপতি শাসন কাঠামো পরিচালনার ক্ষেত্রে একটি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তো যেহেতু আমরা জানি যে ফরাসি রাষ্ট্রপতি একই সাথে ফ্রান্সের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান উভয়ই ভূমিকায় আমরা তাকে অবতীর্ণ হতে দেখি এবং সংবিধানে কতগুলো বিশেষ ক্ষমতার বলে ফ্রান্সের রাষ্ট্রপতিকে কিছু বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে এবং এই ক্ষমতা এবং তার যে কার্যাবলী সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি ফ্রান্সের রাষ্ট্রপতি হচ্ছে শাসন কাঠামোর কেন্দ্রবিন্দুতে অবস্থান করে ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে পরিচালিত করছে এবং এটি এই ধরনের একটি দ্বৈত বা সংমিশ্রণ শাসন ব্যবস্থা আমরা বিশ্বের অন্য কোথাও সাধারণভাবে আমরা দেখতে পাই না। এজন্যই আমরা অনেক সময় বলে থাকি যে ফ্রান্সে আসলে মিশ্র প্রকৃতির সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ।